কাল রাত্রে একটি ঝোড়ো হাওয়ার সঙ্গে একটা তীব্র উগ্র গন্ধ নাকে আসতেই ঘুমটা ভেঙে গিয়েছিল। গন্ধটা অনেকক্ষণ ছিল। কিছু পরিচিত এবং কিছু অপরিচিত জিনিস মেশানো একটা নতুন গন্ধ। চেনার মধ্যে কপার সালফেট ও ফেরাস অক্সাইড। এছাড়া কেমন যেন একটা মিষ্টি মিষ্টি গন্ধ। সেটা কেমিক্যালও হতে পারে বা অন্য কিছুও হতে পারে। মোট কথা, এই বাড়িতে কিংবা বাড়ির আশেপাশে কোথাও কেমিক্যাল নিয়ে কারবার চলছে। লিন্ডকুইস্ট যে বৈজ্ঞানিকও, সে সন্দেহটা আরও দৃঢ় হলো। সকালে বুড়ো চাকর হান্স এসে বলল, বাবু একটু বেরিয়েছেন, আপনাকে অপেক্ষা না করে ব্রেকফাস্ট খেয়ে নিতে বলেছেন। খাওয়া দাওয়া সেরে বাড়ির ভিতরে এবং আশপাশটায় একটু পায়চারি করে দেখলাম। এখানে সেখানে ঝোপঝাড়ের পেছনে ফ্লাক্স, টেস্ট টিউবের টুকরো এবং একটা মরচে ধরা বুনসেন বার্নার দেখে আমার মনে আর কোনো সন্দেহ রইল না। পুতুলগুলোর পিছনে একটা বৈজ্ঞানিক কারসাজি রয়েছে। আমার চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। একটা খটকা কেবল মনে খোঁচা দিচ্ছে যে বৈজ্ঞানিক, সে আর একজন বৈজ্ঞানিকের কাছে নিজেকে শিল্পী বলে পরিচয় দেবে কেন? 9:30 নাগাদ যখন ঘরে ফিরছি, তখনও লিন্ডকুইস্টের দেখা নেই। হান্সকে জিজ্ঞাসা করাতে সে তার ফেরার টাইম কিছু বলতে পারল না। একা ঘরে বসে থাকতে থাকতে মাথায় একটা বদ বুদ্ধি এলো। দিনের বেলা পুতুলগুলোকে আর একবার দেখে আসতে পারলে কেমন হয়? গুপ্তঘরের দরজাটা খোলার একটা সংকেত আছে। দরজার হাতলটা কিছুক্ষণ এদিক ওদিক ঘুরিয়ে তারপর সেটাকে একটা টান দিলেই সেটা খুলে যায়। গতকাল লিন্ডকুইস্ট হাতলটা নিয়ে কবার ডান দিকে কবার বাম দিকে ঘুরিয়ে তারপর টানটা দিয়েছিল। সেটা আমি মনে মনে মুখস্থ করে রেখেছিলাম। সাধারণ লোকের পক্ষে অবশ্যই এই কাজটা সম্ভব হতো না। হান্সকে ডেকে বললাম, আমার একটা জরুরি টেলিগ্রাম পাঠানো দরকার। তুমি যদি কাজটা করে দিতে পারো। আমার ঠান্ডার দেশে এসে একটু হাঁপ ধরেছে। এতটা পথ হাঁটতে ভরসা পাচ্ছি না। হান্স অবশ্যই তৎক্ষণাৎ রাজি হয়ে গেল এবং আমিও আমার বাড়ির চাকর প্রহ্লাদের নামে একটা আজগুবি টেলিগ্রাম লিখে হান্সকে টাকা দিয়ে পাঠিয়ে দিলাম। হান্স রওনা হবার পর আরও 5 মিনিট অপেক্ষা করে আমি বাড়ির গেটের বাইরে রাস্তায় গিয়ে দাঁড়ালাম। এদিক ওদিক চাইলে বহু দূর অবধি দেখা যায়। লিন্ডকুইস্টের কোনো চিহ্ন দেখলাম না। বুঝলাম সে ফিরলেও মিনিট 15 আগে নয়। ভেতরে ফিরে এসে গুপ্ত দরজায় গিয়ে মুখস্থ মাফিক হাতলটা এদিক ওদিক ঘোরানো শুরু করলাম। যথাসময়ে একটা খচ শব্দে দরজাটা খুলে গেল। পকেটে টর্চ ছিল, সেটা জেলে ঘোরানো সিঁড়ি দিয়ে নেমে গেলাম। গুপ্তঘরে পৌঁছে একটা করে কাচের খাঁচাগুলোর ওপর আলো ফেলে দেখতে শুরু করলাম। কালকের চেয়ে কোনো বিশেষ তফাৎ চোখে পড়ল না। 1 নম্বরে সেই ইটালীয় গায়ক, নাম বোধ হয় মারিয়া বাতিস্তা। 2-এ মুষ্টিযোদ্ধা বব স্লিম্যান। 3-এ ফরাসি পর্যটক আরি ক্লেমো। 4-এ জাপানি সাঁতারু হাকিমোতো। 5-এ সেই জার্মান কবি, নাম মনে নেই। আর 6-এ আমার বন্ধু অ্যাকেরয়েড। আমি টর্চটা নিয়ে অ্যাকেরয়েডের খাঁচার দিকে এগিয়ে গেলাম। খাঁচাগুলি বেশ, এরকম জিনিস এর আগে আমি দেখিনি কখনো। একরকম কাচের আবরণ থাকে মন্দিরের চূড়ার মতো, যাতে অনেক সময় ভালো ঘড়ি কিংবা মূর্তি ঢাকা দেওয়া হয়। এই কতটা সেরকম, কিন্তু তফাৎ এই যে এতে আবার একটা দরজা আছে এবং তাতে কবজা বা চাবি লাগানোর বন্দোবস্ত আছে। অবশ্যই ইচ্ছা করলে পুরো ঢাকনাটাই হাত দিয়ে তুলে ফেলা যায়। আমি কাচের সঙ্গে প্রায় মুখ লাগিয়ে দিয়ে অ্যাকেরয়েডের পুতুলটাকে দেখতে লাগলাম। দেখতে দেখতে মনে হলো গতকালের ভঙ্গির সঙ্গে যেন সামান্য একটু তফাৎ। কালকে যেন ডান হাতটা পকেটের মধ্যে আরও একটু বেশি ঢোকানো ছিল। তাই কি না আমার চোখের ভুল? এমনও তো হতে পারে যে পুতুলগুলির অঙ্গপ্রত্যঙ্গ নাড়াবার ব্যবস্থা করা আছে। লিন্ডকুইস্ট হয়তো মাঝে মাঝে দরজা খুলে তাদের দাঁড়াবার ভঙ্গিটা একটু বদল করে দেয়, কিংবা হয়তো পুতুলগুলোকে ঝাড়পোছ করার সময় হাত পা একটু নড়ে যায়। একবার খুলে পরীক্ষা করে দেখলে কেমন হয়?
কিন্তু অ্যাকেরয়েডে পুতুলটা হাত দিতে কেমন জানি সংকোচ বোধ হলো। তাই জাপানি সাঁতারুর পুতুলের ঢাকনাটা খুলে সেটা আস্তে করে হাতে তুলে নিলাম। নিয়েই বুঝলাম যে হাত পা নাড়ানোর কোনো উপায় লিনকুইস্ট রাখেনি। পুতুলগুলো একেবারেই অসাড় এবং অনড়। কাচের ঢাকনা চাপা দিয়ে ঘোরানো সিঁড়ি দিয়ে উঠে গুপ্ত দরজা বন্ধ করে নিজের ঘরে ফিরে এলাম। লিনকুইস্ট ফিরল 12:30টার সময়। দুপুরে খাবার পর টেবিলে তাকে বললাম, আজ একটু পড়াশোনা করার ইচ্ছে হচ্ছে। তোমাদের এখানেও শুনেছি বেশ ভালো একটা পাবলিক লাইব্রেরি আছে, একবার যাওয়া যায় কি? লিনকুইস্ট বলল, স্বচ্ছন্দে, আমি রাস্তা বদলে দেবো। আজই যাও, কারণ কাল থেকে তো তোমার সিটিং দিতে হবে। আমি বিশ্রাম না করেই বেরিয়ে পড়লাম। মনের মধ্যে কেমন জানি একটা অস্পষ্ট সন্দেহ উকি মারছিল। সেই কারণেই কিছু পুরনো খবরের কাগজ ঘাঁটার দরকার পড়েছিল। 3.5 ঘন্টা লাইব্রেরিতে বসে লন্ডন টাইমস কাগজে ফাইল ঘেঁটে মনে গভীর সন্দেহ, উত্তেজনা ও উদ্বেগ নিয়ে বাড়ি ফিরলাম। 2 বছর আগের 11ই সেপ্টেম্বরের টাইমস কাগজে আর্চিবাল্ড অ্যাকেরয়েডের মৃত্যু সংবাদ পড়ে জানতে পারলাম যে অ্যাকেরয়েড কিভাবে কোথায় মারা গিয়েছিলেন তা জানা যায়নি। নরওয়ে ভ্রমণকালে তিনি নিখোঁজ হয়ে যান। তাকে শেষ দেখা গিয়েছিল ফিওর্ড পরিভ্রমণের উদ্দেশ্যে একটি নৌকায় চাপতে। সেই নৌকাটির কোনো খোঁজ পাওয়া যায়নি। কাজই ধরে নেওয়া হয়েছিল যে নৌকাডুবির ফলেই হয়তো অ্যাকেরয়েডের মৃত্যু ঘটে। বব স্লিম্যান, হাকিমোতো ও আরিক ক্লেমোর মৃত্যু সংবাদও পড়লাম। এরা সকলেই ইউরোপে নিখোঁজ হয়েছেন এবং সকলকেই অনেক অনুসন্ধানের পর মৃত বলেই ধরে নেওয়া হয়েছিল। বাড়ি ফিরে এসে খানিকটা দিন যথাসাধ্য স্বাভাবিকভাবেই কাটিয়ে দিতে চেষ্টা করলাম। লেমিং সম্পর্কে কৌতূহলটা মন থেকে প্রায় মুছেই গেছে। রাত্রে খেতে বসে লিনকুইস্ট বলল, শঙ্কু, তুমি মদ খাও না? আমাদের দেশের একটা ভালো ওয়াইন একটু চেখে দেখবে নাকি? আমার অবশ্য এই বিশেষ মদটা রোচে না, তবে লোকে বলে এটা খুব ভালো। একটু দেখো না খেয়ে। পাছে লিনকুইস্টের মনে আমার সম্পর্কে কোনো সন্দেহ জাগে, তাই আপত্তি করলাম না। লিনকুইস্ট খানিকটা মদ গ্লাসে ঢেলে দিল। গ্লাসটা ঠোঁটের কাছে আনতেই কেমন জানি একটা সন্দেহজনক গন্ধ পেলাম। তাও সামান্য খানিকটা চুমুক দিয়ে সেটাকে ন্যাপকিনে ফেলে দিয়ে বললাম, এ ব্যাপারে তোমারও আমার রুচি একই রকম। তার চেয়ে বরং তুমি যেটা পান করছো সেটাই কিছুটা আমাকে দাও না। লিনকুইস্ট মদের মধ্যে ঘুমের ওষুধ মিশিয়েছিল, এ বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। তবে অভিসন্ধিটা আমার কাছে ক্রমশ স্পষ্ট হয়ে আসছে। আজ রাতটা যে করে হোক জেগে থেকে ও কি করে সেটা আমাকে দেখতেই হবে। কাল রাত্রে না ঘুমানোর ফলে যে অদ্ভুত অভিজ্ঞতা হলো সেটা আজ সকালে লিখে ফেলেছি। লিনকুইস্টের এই কাঠের বাড়িতে দরজার চৌকাঠ বলে কিছু নেই। ফলে হয় কি, পাশের ঘরে আলো জ্বালালে দরজা বন্ধ থাকলেও তার তলার ফাঁক দিয়ে সে আলো দেখা যায়। লিনকুইস্টের বৈঠকখানায় কুক্কু ক্লকের কোকিল তখন সবে 12টার ডাক ডেকেছে। আমি আমার সেই ঘুম তাড়ানি ট্যাবলেটটা না খেয়েও আজ তখনও দিব্যি জেগে আছি। কারণ মনে কেমন জানি দৃঢ় বিশ্বাস হয়েছে যে রাতে আজকে কিছু একটা ঘটবেই। এমন সময় আমার বন্ধ দরজার তলা দিয়ে আলো দেখতে পেলাম। কে জানি বৈঠকখানায় আলো জ্বেলেছে। কিছুক্ষণ সব চুপচাপ। তারপরেই একটা পরিচিত খুশ শব্দ শুনতে পেলাম। এবার বৈঠকখানার বাতিটা নিভে গেল। আমি মিনিটখানেক চুপ করে থেকে মোজা পায়ে আস্তে আস্তে আমার দরজার দিকে এগিয়ে সেটা ইঞ্চিখানেক ফাঁকা করে চোখ লাগিয়ে ওদিকে দেখে নিলাম। তারপর দরজা খুলে এগিয়ে গেলাম। গুপ্ত দরজার দিকে গিয়ে দেখি দরজা খোলা। বিপদের আশঙ্কা সত্ত্বেও তখন একটা অদম্য বৈজ্ঞানিক কৌতূহল আমাকে পেয়ে বসেছে। আমি দরজা খুলে ভিতরে ঢুকে সিঁড়ি দিয়ে নামতে শুরু করলাম। 3.5 পাক নামলেই তারপরে পুতুলের ঘরে পৌঁছানো যায়। 3 পাকের শুরুতেই
একটা অদ্ভুত শব্দ আমার কানে এলো। আমার কান, শুধু কান কেন, আমার সব ইন্দ্রিয়ই সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি সজাগ। তবুও এই শব্দটা এতই নতুন, এটা চিনতে আমার বেশ কিছুটা সময় লাগলো। অবশেষে হঠাৎ চিনতে পেরে বিস্ময়ে ও আতঙ্কে আমার রক্ত হিম হয়ে গেল। এ হলো মানুষের চিৎকার, কিন্তু গলার স্বরটা সাধারণ মানুষের চেয়ে অনেক অনেক গুণে তীক্ষ্ণ ও মিহি। চিৎকারের ভাষাটা জাপানি। আমার বুঝতে বাকি রইল না যে ওই জাপানি পুতুল সাঁতারু হাকি মতোই কোনো বিপন্ন অবস্থায় পড়ে এভাবে আর্তনাদ করছে। আমি স্তম্ভিত হয়ে চিৎকারটা শুনছি। এমন সময় হঠাৎ সেটা থেমে গেল। তারপর টং করে কাঁচের শব্দ। এ শব্দের কারণ অনুমান করা কঠিন নয়। কাচের যে দরজাটা সেটা বন্ধ হওয়ার শব্দ। আমার কৌতূহল এখন সব ভয়কে ছাপিয়ে উঠেছে। আমি সিঁড়ির বাকি ধাপ কটা নেমে গিয়ে দেওয়ালের পাশ দিয়ে গলাটা বাড়িয়ে দিলাম। লিন্ডকুইস্ট একটা চাবি দিয়ে সেই ফরাসি পর্যটকের খাঁচাটা খুলেছে। তারপর হাত ঢুকিয়ে মুঠো করে পুতুলটাকে বাইরে বের করে এনে তার গায়ে বাঁ হাত দিয়ে কি যেন একটা ঠেকাতেই পুতুলটা হাত পা ছুটতে আরম্ভ করলো এবং তারপর শুরু হলো ক্ষীণ মিহি সুরে আর্তনাদ। লিন্ডকুইস্টের ব্যবহারে কোনো বিচলিত হবার লক্ষণ দেখলাম না। সে আর্তনাদ অগ্রাহ্য করে একটা ছোট্ট ড্রপার দিয়ে পুতুলের হাঁ করা মুখে কি যেন পুড়ে দিচ্ছে। আস্তে আস্তে পুতুলের হাত পা ছোঁড়া থেমে গেল। তারপর লিন্ডকুইস্ট আগের সেই প্রথম জিনিসটা পুতুলের গায়ে ঠেকাতেই সেটার হাত পা অসাড় হয়ে আগের অবস্থায় চলে এলো। লিন্ডকুইস্ট সেটাকে খাঁচার মধ্যে পুরে দাঁড় করিয়ে দরজা বন্ধ করে চাবি দিয়ে দিল। আমি আমার জায়গায় বিহল অথচ তন্ময় হয়ে দাঁড়িয়ে রইলাম। তার পিছনেই 10 হাতের মধ্যেই যে আমি দাঁড়িয়ে রয়েছি সেটা লিন্ডকুইস্টের খেয়ালই হলো না। এরপরে অ্যাকরয়েডের পালা। উন্মাদ বৈজ্ঞানিকের হাতের মুঠোয় অ্যাকরয়েডের শোচনীয় অবস্থা দেখে আমার ক্রোধ ও উত্তেজনা সংবরণ করা কঠিন হচ্ছিল। এমন সময় হঠাৎ দেখলাম অ্যাকরয়েডের ছটপটানি থেমে গেল। এত দূর থেকেও মনে হলো তার মাথাটা যেন আমারই দিকে ঘোরানো। তারপর পরিষ্কার মার্জিত ইংরেজি উচ্চারণে অতি কষ্টে মিহি চিৎকার এলো, শঙ্কু, তুমি কি করছো এখানে? পালাও পালাও! পুতুলের মুখে আমার নাম শোনা মাত্র লিন্ডকুইস্ট বিদ্যুৎ বেগে সিঁড়ির দিকে দৃষ্টি ঘোরাতেই আমিও ঘুরে 3-4 সিঁড়ি একসঙ্গে উঠে বৈঠকখানা পেরিয়ে ঊর্ধ্বশ্বাসে আমার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু আশ্চর্য, লিন্ডকুইস্ট আর আমার ঘরের দিকে এলো না। এখন সকাল 9টা। ব্রেকফাস্টের জন্য আমার ডাক পড়েনি। এটাও বুঝতে পারছি যে আর ডাকও পড়বে না। আমার ঘরের দরজা বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এতক্ষণ শুনলেন প্রফেসর শঙ্কু ও আশ্চর্য পুতুলের দ্বিতীয় পর্ব। পরবর্তী অংশ শীঘ্রই আসতে চলেছে।